পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে যেই সব তথ্য পেয়েছি, যা কিছু বলেছি, এত জলদি প্রতিফলন ঘটবে এটা একবারও ভাবি নাই। প্রত্যেকটা কথা বাংলাদেশে যেমন ফলতেছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে ফলতেছে। মাঝে মধ্যে ভাবতেছি যে হাত দেখা শুরু করবো কিনা, মোটামুটি ভালো একটা ইনকাম আসতেও পারতো। একটা ভিডিও দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমার কথাগুলা বাংলাদেশে ফলতেছে কি না। বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে বন্ধুগণ। এইটা বাংলাদেশের চিত্র এবং ধীরে ধীরে এই ঘটনা বেড়ে যাবে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের এটার মাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। এই ধরনের অসংখ্য সংবাদ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রথম সারির গণমাধ্যম এইসবে দেখতে পাবেন। বিশেষ করে জামাতি পত্রিকা, বিএনপি পন্থী পত্রিকা যেগুলো আছে, এগুলাতে চমৎকার ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের তথ্যচিত্র তুলে ধরা হবে। যেটা ঘটবে তার থেকে ব্যাপক আকারে তুলে ধরা হবে, এটা তাদের পরিকল্পনা। গতকাল সাংবাদিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান অথর্ব সরকার এবং জামাতি, বামাতি, জিহাদি জঙ্গিদের জামা ইট ঘষে দিয়েছে একদম মুখ বরাবর। তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীন মন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটার সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতে যেই সব অবৈধ মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। জনাব তারেক রহমান, গতকাল আপনি এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, পুশ ব্যাকের কোনো সম্ভাবনা নাই, পুশ ব্যাক করা হবে না। পুশ ব্যাক করলেও সেটা আপনারা গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিজিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো পুশব্যাকের ঘটনা না ঘটে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে, তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে, তবে দেখা যাক আসলে কোন দিকে যায়। দেশের যা অবস্থা, যেগুলো আছে তাদেরকে খাবার দিতে পারে না, বিদ্যুৎ সংকট, ওষুধ সংকট, এর মধ্যে আবার নতুন করে যদি পুশব্যাক করা হয় তাহলে বর্তমান পরাধীন মন্ত্রীর যে ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, এখান থেকে আদৌ কিভাবে তিনি মুক্তি পাবেন এটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে 2009 এবং 2013 সাল পরবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জিহাদি জঙ্গি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের জাল পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করেছে। একথাও আমি গত দুদিন পূর্বে ভিডিওতে বলেছি। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বিশাল অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। খোদ ভারতে বসে তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদ এবং উগ্রবাদ, যেটা ভারতের সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর সীমান্ত কেন্দ্রিক অবৈধ মাদক পাচারের সাথে এদের সম্পৃক্ততা আছে। তবে হিন্দু শরণার্থী বনাম অবৈধ অনুপ্রবেশকারী, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে, কারণ দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সব হিন্দুরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু জিহাদি জোশে আচ্ছন্ন যেই সব মুসলিম অনুপ্রবেশ করেছে, যেই সব জঙ্গিরা আওয়ামী লীগ সরকারের জঙ্গি নিধন নীতি থেকে বাঁচার জন্য ভারত অনুপ্রবেশ করেছে, তাদেরকে তো নিশ্চয়ই অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না, না হওয়াটাই খুব স্বাভাবিক। 2001 সালে বিএনপি জামাত জোটের শাসনামলে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে যে বিপুল সংখ্যক হিন্দু ভিটেমাটি হারিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে, সবকিছু হারিয়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এই ব্যাপারে ভারতবর্ষ যথেষ্ট সহনশীল নীতি প্রদর্শন করবে। কারণ তারা ভারতে গিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় এলটিভি, লং টার্ম ভিসা গ্রহণ করেছেন এবং নাগরিকত্বের আইনি ধাপগুলো অনুসরণ করেছেন। মানবিক কারণে তাদের বিষয়টি ভারত সরকার ইতিবাচক ভাবে দেখছে, সামনের দিনেও দেখবে। সমস্যা মূলত তাদের নিয়ে যারা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কিংবা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জাল নথিপত্র তৈরি করে ভারতে অবস্থান করতেছে, জিহাদি জোশে আচ্ছন্ন মুসলিমরা। 2025 সালের 1 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ সত্য তথ্য
তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এত বছর ধরে রাজ্য সরকারগুলো অসহযোগিতার কারণে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কঠিন ছিল। অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, মমতা ব্যানার্জির কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ভোটের স্বার্থে স্থানীয় নেতারা, বিশেষ করে মমতার তৃণমূল, এইসব অনুপ্রবেশকারীদের বৈধতার জাল প্রমাণপত্র তৈরিতে সহায়তা করেছে, বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছে। অদূর ভবিষ্যতে ভারত সরকার যখন কড়া পদক্ষেপ নেবে, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় জেলে ভরবে কিংবা পুশ ব্যাক করবে, তখন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হবে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য, তারা বৈধ নাগরিক ছিল না, বরং জাল নথিপত্রের আড়ালে সুযোগ সুবিধা নিয়েছে, লুকিয়েছিল এই অনুপ্রবেশকারীরা। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর এবং স্বচ্ছ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। অপরাধমুক্ত সমাজ এবং নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়াটা দুবাংলার জন্য অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনানুগ শাস্তি হওয়া অত্যন্ত জরুরি এবং বিজেপি সরকার এটা করে দেখাবে। তারেক ভাইয়া বুঝবেন রোহিঙ্গা সামলানোর কত জ্বালা। একে তো 17 লাখ রোহিঙ্গা চট্টগ্রাম অঞ্চলে এসে বসে আছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হবে ভারতবর্ষ যদি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে। তারেক রহমান বুঝবেন রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন, ঠিক কতখানি চ্যালেঞ্জের। প্রিয় ভাইয়া, আপনি প্রস্তুতি নিন অবৈধ অসংখ্য অনুপ্রবেশকারীকে গ্রহণ করবার জন্য, তাদের পুনর্বাসন করবার জন্য, তাদের খাদ্য দ্রব্য, বস্ত্র, বাসস্থান সবকিছু বন্দোবস্ত করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। আজকে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম, যেখানে সলিমুল্লাহ খান বলছে যে বাংলাদেশে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশিদের ভারতে চিকিৎসা, এই দুইটা কারণে মানুষের মধ্যে ক্ষোভ আছে বাংলাদেশে। তো এটা তো সলিমুল্লাহ খান নতুন কিছু বলেনি, সে তো জঙ্গিদের সহযোগী হওয়ার পর থেকেই এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই ভিডিওটাতে আমি দেখব যে সলিমুল্লাহ খান আসলে এই জীবনে কি হতে পারত এবং কি হয়ে গেল, এবং এটাকে আমি একটা মেধার অপচয় হিসাবে দেখি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সলিমুল্লাহ খানকে আমরা সবাই চিনি গণজাগরণ মঞ্চের সময় থেকে। তখন তিনি টেলিভিশনে এসে টক শো করা শুরু করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তার কথায় কোনো খুঁত নাই। গণজাগরণ মঞ্চে যেসব তরুণ তরুণী গিয়েছে তাদের জন্য উনি তখন অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা গণজাগরণ মঞ্চ করেছে তাদের কথাবার্তা সংযত হওয়ার দরকার ছিল এবং তাদেরকে আসলে সঠিকভাবে গাইড করার দরকার ছিল। সেটা আসলে ওই সময়ে যে আমাদের মধ্যে যে ধরনের এক ধরনের খুব উত্তেজনা তৈরি হয়েছিল, তার আলোকে আমরা ওই জিনিসটা ভুলে গেছি। ফলে এই গণজাগরণ মঞ্চ শেষ পর্যন্ত টিকতে পারেনি। আওয়ামী লীগ সরকারের এটা একটা, বা দল হিসাবে আওয়ামী লীগের এটা অত্যন্ত একটা বড় দুর্বলতা যে এমন একটা পজিটিভ শক্তির উত্থান হয়েছিল বাংলাদেশে, যেটাকে ধরে রাখার দরকার ছিল এবং তাদেরকে আমরা ময়দান থেকে তাড়িয়ে দিয়ে ঠিক 24-এর জঙ্গিগুলাকে ঢোকার কিন্তু সহযোগিতা তখনই আওয়ামী লীগ বলুন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন তারা করেছে। সলিমুল্লাহ খান কিন্তু তখন আমাদের অনুপ্রেরণা ছিলেন, তার কথায় কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু গণজাগরণ মঞ্চের যেসব তরুণ তরুণী লাগামহীন কথা বলেছে, সলিমুল্লাহ ওই রকম, মানে হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে সবকিছুকে সলিমুল্লাহ তখন জায়েজ করে দিয়েছিলেন। এইটা সলিমুল্লাহর ওইখানে তখন হয়তো আমরা নিজেরা তো চিন্তা করিনি, আর আজকে যে সলিমুল্লাহ খানকে নিয়ে কথা বলতে হবে এটাও তো জানতাম না। যাই হোক, এই ত্রুটিটা তখনই ধরা পড়েছিল সলিমুল্লাহ খানের মধ্যে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ইমতিয়াজ আহমেদকে আপনাদের মনে আছে যাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, এই ইমতিয়াজ আহমেদ গণজাগরণ মঞ্চ যখন চলছিল বা ওই সময়টায় বা তার আগে থেকে, ইমতিয়াজ আহমেদ যেই ধরনের কথাবার্তা বলতো সেটা যেত বাংলাদেশের বিএনপি, জামাত, এই শক্তিগুলার একটা মনে করেন যে প্যান্ট শার্ট পরা একজন বুদ্ধিজীবী বলুন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন, যে ধরনের কথাবার্তা বলা দরকার অধ্যাপক ইমতিয়াজ সেই ধরনের কথাবার্তা বলতো ওই সময়টাতে, গণজাগরণ মঞ্চের সমসাময়িক বা তার আগে। আর তখন সলিমুল্লাহ খান কথা বলতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে ধরনের কথাবার্তা বলা দরকার, যেভাবে তরুণদের উদ্দীপ্ত করা দরকার, সলিমুল্লাহ খান কিন্তু সেই কথাগুলো বলতো। সলিমুল্লাহ খান অনেক বছর সেটা বজায় রেখেছে
এবং ধীরে ধীরে জিনিসটা উল্টোতে থাকে। আমরা দেখলাম যে ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ চেঞ্জ হতে থাকে। উনি জামাত বিএনপি ঘরানা থেকে মুক্তিযুদ্ধের দিকে কথা বলতে শুরু করেন এবং পরবর্তীতে ওনাকে আওয়ামী লীগ সরকার জেনোসাইড বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠানের পরিচালক করেছিল এবং তিনি পরবর্তীতে আওয়ামী লীগের কথাবার্তা বলতেন এবং পরে ওনাকে ওই পদ থেকে সরেও যেতে হলো, কারণ উনি যে এর আগে বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলতেন সেগুলো প্রকাশ পেয়ে গিয়েছিল। আবার এই সলিমুল্লাহ খান এই ইমতিয়াজ আহমেদের পাশাপাশি তার উল্টো দিকে পরিবর্তন ঘটে। সলিমুল্লাহ খান মুক্তিযুদ্ধের পক্ষের থেকে সরে সরে পুরোপুরি 2024-এর জঙ্গি উত্থানকালে আমরা দেখলাম যে এই সলিমুল্লাহ খান পুরোপুরি জঙ্গিদের সহযোগী হয়ে গেল। অবশ্য সলিমুল্লাহ খানের এই যে জঙ্গি প্রীতি, বা আপনি বলতে পারেন যে মুসলমানদের প্রতি টান, কিংবা এটাকে মুসলমানদের প্রতি টান না বলে বলতে পারেন যে পাকিস্তান প্রীতি, এটা কিন্তু কোনো না কোনো জায়গায় সবসময় লুক্কায়িত ছিল। কারণ সলিমুল্লাহ খান সবসময় এটা বলতো, এমনকি ওই সময়টাতেও যখন সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তখনও কিন্তু সলিমুল্লাহ খান ওই যে বলতো যে না, জঙ্গিবাদ হলো কাশ্মীরের জন্য, অর্থাৎ কাশ্মীরে যে ভারত নির্যাতন চালায় সেজন্য জঙ্গিবাদ হয়, এবং প্যালেস্টাইনে যে ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালায় সেজন্য জঙ্গিবাদ হয়। এই দুটা কথা আদৌ সত্য না, এবং ওই আলোচনায় আমরা যাচ্ছিও না, কিন্তু এটা উল্লেখ করলাম এই জন্য যে সলিমুল্লাহ খানের এবং বিশেষ করে বাংলাদেশে যেসব পাকিস্তানপন্থী মুসলমান আছে, যেটা আজকে সলিমুল্লাহ খানও সেই সেই বিষের শিকার, সেই প্রবঞ্চনার শিকার, অথচ সলিমুল্লাহ খান এখান থেকে বের হয়ে আসতে পারত। তো এদের সবার ওই একটা জায়গায় দুর্বলতা, যে জঙ্গিবাদটাকে তারা ভালোভাবে, এইটার বিপদটা তারা বোঝার আগেই তারা ওই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে পরাজয় সেই সেন্টিমেন্টের সাথে তারা অনেক বেশি একাত্মবোধ করে। ফলে তারা বুদ্ধিজীবী হওয়ার জন্য যেই গুণটা দরকার, অর্থাৎ যেই বোধটা দরকার, যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা 72-এর সংবিধানে লিপিবদ্ধ আছে, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন, সেটা থেকে তারা বিচ্যুত হয়। আমি একটা কথা আবার বলছি, দেখুন, আপনি যদি এই নীতিতে বিশ্বাস না করেন যে এটা বাংলাদেশের 72-এর সংবিধানে লেখা আছে এই জন্য না, রাষ্ট্রের ক্ষেত্রে যদি আপনি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কোনো দিন এই জীবনে বুদ্ধিজীবী হতে পারবেন না। আমাদের দেশে 24-এর জঙ্গি উত্থানের সময় যারা যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত হয়ে গিয়েছিল, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, এইভাবে যত আছে, এদের বুদ্ধিজীবিতা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। আবার পাশাপাশি অনেক মানুষ কিন্তু এখন লুক্কায়িত আছে, তারা বাংলাদেশে কিছু অবস্থান করছে, তারা তাদেরকে সমাজে খুব বেশি মানুষ চেনে না, কিন্তু চেতনাটা ঠিক আছে বিদায় এরাই কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসলে এরাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের গগনে তারাই থাকবে। আর সলিমুল্লাহ খানদের দিন কিন্তু এই 24-এর জঙ্গি উত্থানের সাথে শেষ। যতগুলো লোক আছে যে 24-এর জঙ্গি উত্থানের সাথে যতগুলো লোক জড়িত, তাদের মধ্যে দুটো মানুষকে নিয়ে আমি খুব দুঃখ পাই। একটা হলো সলিমুল্লাহ খান, আর একটা হলো পিনাকি। পিনাকির এতই দুর্ভাগ্য যে আজকে তার সহযোগী হয়েছে ইলিয়াস, একেবারে পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি, কনক সরোয়ার পুরোপুরি একটা আত্মঘাতী জঙ্গি না, মানে জঙ্গি। এদের সাথে সে মিলিত হয়ে আজকে বাংলাদেশ ধ্বংস করছে। কিন্তু সে তো বাংলাদেশের সন্তান, যদিও তার চরিত্রে পাকিস্তানি অর্ধেক আছে, এ নিয়ে অনেক বিতর্ক আছে, আজকে সেটা কথা বলবো না। কিন্তু এই ছেলেটা তো এই মেধাগুলো মানে দেশটা ধ্বংসের কাজে সে যেভাবে ব্যবহার করছে, গঠনের কাজেও তো সে ব্যবহারের চেষ্টা করতে পারতো, সেটা তো হয় নাই। আর সলিমুল্লাহ খান দেখেন, সলিমুল্লাহ খানের যে বাগ্মিতা, উনি যেভাবে সুন্দর করে কথা বলতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশে ঢাকা শহরে যারা টেলিভিশনে কথা বলে কিংবা যারা সভা সমিতিতে কথা বলে, সলিমুল্লাহ খানের মতো তো এত সুন্দর করে কথা কিন্তু আর কেউ বলতে পারে না। এটা সলিমুল্লাহর কিন্তু একটা বড় মূলধন ছিল। সেই মূলধনটাকে উনি কিছুদিন পজিটিভ কাজে ব্যবহার করেছেন, কিছুদিন নেগেটিভ কাজে ব্যবহার করেছেন, এবং এটার পেছনে অবশ্যই রাষ্ট্রের বঞ্চনা আছে। যে কোনো মানুষ যখন বুদ্ধিজীবী হতে চায় তখন সে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে এক ধরনের আপনার বা সরকারের সাহায্য গ্রহণ করে মানুষের পরিচিতি চায় মানুষের মাঝখানে। সেটা তো আওয়ামী লীগ সরকার দিল না। আমি যে দুটা লোকের কথা এই জন্য বলেছি যে সেই ইমতিয়াজ আহমেদ আর সলিমুল্লাহ খান তুলনা করে দেখেন তো, এই দুজনের মধ্যে
ইমতিয়াজ আহমেদের তো সমাজকে আসলে প্রভাবিত করার মতো কোনো বাগ্মিতা বা কিছু নাই, এবং ইমতিয়াজ আহমেদ শুধু আন্তর্জাতিক সম্পর্ক নামে একটা ভেজাল যুক্ত সাবজেক্ট সম্পর্কে কথা বলতে পারেন। কিন্তু সলিমুল্লাহ খান দেখেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কে তাকে কথা বলতে দেন, বলবে। তাকে কবিতা নিয়ে কথা বলতে দেন, বলবে। সাহিত্য নিয়ে কথা বলতে দেন, বলবে। দর্শন নিয়ে কথা বলতে দেন, উনি বলবে। ইতিহাস, একদম অনেক ইতিহাস তার মুখস্থ। হ্যাঁ, তার ফটোগ্রাফিক মেমোরি। কোন বিষয়ে আপনি সলিমুল্লাহ খানকে দিয়ে একটা সুন্দর বক্তৃতা দিতে পারবেন না? সব বিষয়ে পারবেন। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিতে আমি দেখেছি, এত অথেন্টিক বক্তৃতা তো বাংলাদেশে যারা সাহিত্যিক প্রতিষ্ঠিত তারা কেউ দিতে পারে না। সলিমুল্লাহ খানের এই যে যোগ্যতা, সাহিত্য বোঝার যোগ্যতা, এটার জন্য আমি সলিমুল্লাহ খানকে অনেক রেসপেক্ট করি এবং দুঃখ পাই যে এই লোকটা কিসের জন্য এইরকম হয়ে গেল, কেন তার মগজটা সত্যিকার অর্থে একটা যুক্তিবাদী মগজ হতে পারলো না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার পাত্তা দেয় নাই বা ইয়ে করে নাই। আওয়ামী লীগ সরকারের মধ্যে তো সেই সীমাবদ্ধতাটুকু আছে যে সেই জায়গায় সেই সীমাবদ্ধতা ছিল, ভবিষ্যতে কমিয়ে আনবো আমরা। কিন্তু প্রশ্ন হলো যে তার জন্যই কি আপনার মূল্যবোধ কে আপনি গঠন করবেন না? এটা আসলে ওইটা না, আসলে মূল্যবোধ গঠন হয়ে গেলে, অর্থাৎ চেতনা গঠন হয়ে গেলে সেই লোক কিন্তু ওই সরকার মূল্য দিল কি দিল না কষ্ট পাবে, কিন্তু এইভাবে সরাসরি আর জঙ্গিদের সাথে চলে যাবে না। সলিমুল্লাহ খানের ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এই বঞ্চনা আমি অবশ্যই নিন্দার চোখে দেখি। কারণ তারা ইমতিয়াজের পেছনে যে টাকাটা খরচ করেছেন, সেই টাকাটা সলিমুল্লাহর পেছনে খরচ করলে অনেক বেশি তারা ইয়েটা পেতেন আর কি, অনেক বেশি লাভটা পেতেন। সলিমুল্লাহ খানের আরেকটা জিনিস আছে যে উনি লিখতে পারে না। লিখতে তো বাংলাদেশে অনেকজনই পারে না, কিন্তু সলিমুল্লাহ খানের এই সীমাবদ্ধতা কিন্তু সলিমুল্লাহ খান বোঝে হয়তো বা। সলিমুল্লাহ খানকে এক জায়গায় কোথায় কথা বলতে দেখেছিলাম যে তার ইচ্ছা ছিল কবি নজরুলের মতো কবি হবে, মানে কবি হওয়ার শখ ছিল। যদিও উনি, আমি যতদূর জানি, আইনের ছাত্র, অর্থনীতি, অনেক কিছুতে উনি পড়াশোনা করেছেন, এগুলো ঠিক আছে, কিন্তু কবি হওয়ার বাসনা ছিল। উনি নিজে বুঝতে পেরেছেন একদিন কবি হতে পারবেন না, এখন তিনি বক্তৃতা দিয়ে বেড়ান। অবশ্যই তার বক্তৃতার যে হাত, মানে যেই যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো কিন্তু নাই। মানে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কিছুটা ফরহাদ মজহারের আছে, কিন্তু ফরহাদ মজহার যে আগাগোড়া একটা শয়তান, এটা কিন্তু মানে এত বড় টাইপের শয়তান যে ফরহাদ মজহারের মধ্যে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু কিন্তু পাই না, যেটা আমি সলিমুল্লাহ খানের মধ্যে পাই। সলিমুল্লাহ খান প্রথম যেই ভুলটা করলো যে 14, 15, 16 এই জায়গাগুলোতে তার যে চেতনাটা, যিনি মানে যেই লাইনে চিন্তা করতেন, সেই লাইনের চিন্তাটা যদি উনি যদি বিশ্বাস করতেন সত্যিকার অর্থে, তাহলে তার 24-এ আমরা এই আত্মঘাতী জঙ্গি আবু সাইদের সহযোগী হিসাবে সলিমুল্লাহ খানকে পাই না। অর্থাৎ সলিমুল্লাহ খান 13-14-তে এত সুন্দর কথা বলতে পেরেছিলেন, তার মানে আদর্শের চেয়েও একটা যে কোনো একটা রাজনৈতিক শক্তির সাথে থেকে সেই রাজনৈতিক শক্তির মূল্যায়ন পাওয়াটা আসলে তার বড় ধরনের একটা উদ্দেশ্য ছিল, যে মূল্যায়ন করা দরকারও ছিল। আর সলিমুল্লাহ খান আরেকটা জিনিস যেটা ছিল যে সে যে লিখতে পারে না এটার প্রমাণ সে রেখেছে, সে কিছু কিছু বই লিখেছে যেগুলো আমি দেখেছি যে আসলে লেখার হাত তার নাই, এবং সে লেখার ক্ষেত্রে ওই যে নীরদ চৌধুরী বা এই ধরনের সাধু ভাষায় লিখতে চায়, আদম বোমা নামে বই লিখেছে। শেষ বয়সে এসে রবীন্দ্রনাথ, মানে ঠাকুরের মাতসান নাই, রবীন্দ্রনাথকে গালিগালাজ করতেই হবে আর কি। তো লিখতে পারে না, লেখার চেষ্টা করা, এটা দোষ গুণের জায়গায় বলবো না। আরেকটা ভুল সলিমুল্লাহ খান করে ফেলেছে, সেটা হলো আহমদ ছফাকে নিয়ে তার যে অন্ধ মোহ, সেই জায়গাটা সলিমুল্লাহ খানের একটা বড় ভুল ছিল। এটা কেন হলো? সলিমুল্লাহ খান কি আসলে মানে জঙ্গিবাদকে, পাকিস্তান পন্থাকে, ইসলামিক জঙ্গিবাদকে মহিমান্বিত করার জন্য এইরকম ভাবে আহমদ ছফাকে বঙ্কিমচন্দ্রের চেয়ে বড় বা সমসাময়িক রবীন্দ্রনাথের সমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমান একজন দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সেই চেষ্টা করতে গিয়ে সলিমুল্লাহ খান যেসব বক্তৃতা দিয়েছে সেগুলা জনপ্রিয় হয়েছে। সেই বক্তৃতাগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক ছেলে মেয়েও শুনেছে, যদিও এরা এখন আর এটা শুনবে না। তো সেটা সলিমুল্লাহ খানের খুব ভুল ছিল আহমদ ছফাকে, কারণ সলিমুল্লাহ খান যে পরিমাণ সাহিত্য বোঝে সেখানে তো আমি বিশ্বাস করি না যে আহমদ ছফা যে সাহিত্যিক হিসাবে কিছুই না, অর্থাৎ আহমদ ছফা যে গল্প উপন্যাস লিখতে পারেনি, চেষ্টা করেছে, সেটা তো সলিমুল্লাহ খানের বোঝা উচিত ছিল। সেটা কিন্তু সলিমুল্লাহ খান না বুঝে খুব একাগ্র চিত্তে একগুয়েমির মাধ্যমে এই এজেন্ডাটাকে উনি এগিয়ে নিলেন যে আহমদ ছফাকে উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। আহমদ ছফার সৃষ্টির জোরে না, সলিমুল্লাহ খান তাকে প্রতিষ্ঠিত করবেন নিজের বাগ্মিতার জোর দিয়ে,
মিস্টার সলিম, যদি কারো ঘটে সেটা না থাকে, আপনি আপনার বাগ্মিতা দিয়ে কি এইভাবে কাউকে প্রতিষ্ঠিত করতে পারেন? এটুকুন বুদ্ধি আপনার নাই। তবে এখানে একটা বড় কোনো এজেন্ডা থাকতে পারে, যে এজেন্ডা ছিল যে ওই যে বাংলাদেশে মানে বাংলা ভাষার যে বড় বড় মনীষী, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, যাকে হিন্দু জাতীয়তাবাদী হিসাবে সমালোচনা করা হয়, কিংবা বিশ্ব সাহিত্যে আমাদের একমাত্র গর্ব করার মতো মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে ছোট করার কোনো এজেন্ডা এর মধ্যে সংঘবদ্ধভাবে ছিল কিনা, বিশেষ করে বাংলাদেশের মৌলবাদীদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে সলিমুল্লাহ খানকে, সেটাও তো দেখি না। সলিমুল্লাহ খান তো মনে হয় না যে খুবই অর্থলোভী মানুষ, এটাও কিন্তু মনে হয় না। বা সলিমুল্লাহ খানের নিজেরও এজেন্ডা হতে পারে যে তাদের সমান একজনকে আমরা দাঁড় করাই, কিন্তু এরা বুঝতে পারে না যে সে আহমদ ছফা তো সৃষ্টিটা থাকতে হবে, তাকে দাঁড় করাইতে হলে তার পেছনে ফাউন্ডেশনটা নাই, তার পায়ের নিচে ফাউন্ডেশন নাই। সলিমুল্লাহ খান আর কত করবে? এবং এটা সলিমুল্লাহ খান এটা অনেকটা আপনার মানসিক রোগের মতো করেছে। এখন কিছু একটু কম করে কিনা আমি জানি না। সলিমুল্লাহ খানের প্রতি তো এখন আমাদের আর কারো ইন্টারেস্ট নাই, ফলে সলিমুল্লাহ খান এখন কি করে আমরা জানি না, অন্তত আমি ব্যক্তিগতভাবে জানি না। একসময় খুব ইন্টারেস্ট নিতাম, গর্ববোধ হতো যে একটা বাংলাদেশের মানুষ এত সুন্দর করে কথা বলে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত 13-14 সালে, এটা গর্ববোধ হওয়ার কথা না? ঠিক সলিমুল্লাহ খানের মতো পিনাকিও একই কাজ করেছে। সেও একাগ্র চিত্তে জামাতকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তারও ধারণা সে বাংলাদেশে জামাত অধ্যুষিত এবং জামাত শাসিত রাষ্ট্র গঠন করতে পারবে। তো আজকের ভিডিও পিনাকিকে নিয়ে নয়, সলিমুল্লাহ খানকে নিয়ে। সলিমুল্লাহ খানের গুণগুলাকে আমি সবসময় সম্মান করতাম, আজকে আর করতে পারছি না। কারণ আমরা দেখলাম এই সলিমুল্লাহ খান 24-এর জঙ্গিদের সাথে গিয়ে বাংলাদেশের আজকে যে ধ্বংস ইউনুস করলো, তারপরে আজকেও যে ধ্বংস চলছে, হামের মহামারী চলছে, এগুলোতে তো আর সলিমুল্লাহ খানটা কিছু বলতে পারবে না, তাই না? ওরা জানে যে এটা সহযোগী এই সলিমুল্লাহ খান, পরবর্তীতে এই দায়গুলো তাদের নিতে হবে। সলিমুল্লাহ খানরা এখন তারা চাইবে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, বা যারা যারা 24-এর জঙ্গি উত্থানে গেছে, আরো আছে অনেক, আপনারা নাম জানেন, সবার নাম তো বলা গুরুত্বপূর্ণ না। এরা যেটা এখন চাইবে যে কোনো মূল্যে 24-এর জঙ্গি উত্থান সফল হোক। কারণ 24-এর জঙ্গি উত্থান বা যারা জঙ্গি উত্থান করিয়েছে, তারা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তাহলে সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, যারা যারা এই পথে ছিল, এদের সবার বুদ্ধিজীবিতার দিনটা শেষ। আর সলিমুল্লাহ খানের বক্তৃতা যদি মৃত্যু ঘটে, অর্থাৎ তাহলে কি সলিমুল্লাহ খান বেঁচে থাকতে পারবে? আজকে সলিমুল্লাহ খান কি নিয়ে সুখী আছেন, কি নিয়ে তৃপ্ত আছেন? তার বক্তৃতার জোরেই তো। সেই সলিমুল্লাহ খান কিন্তু আসলে এখন বড় কষ্টে আছে, বড় মানসিক যন্ত্রণায় আছে, আতঙ্কে আছে। এবং সলিমুল্লাহ খান সবচেয়ে স্টুপিডের মতো একটা কথা বললো। স্টুপিডের মতো না আসলে, আপনি যখন একটা যুক্তিহীন পথে যান, আপনি যখন একটা পথহারা হয়ে যান, তখন এই ধরনের কথাবার্তা আপনার আসে। ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে টকশো করে বলেছিল না যে আওয়ামী লীগ ফিরে আসলে সলিমুল্লাহ খানের লেখাপড়া সব ব্যর্থ হয়ে যাবে। ওটা কিন্তু সলিমুল্লাহ খানের লেখাপড়া আসলে তার আগেই ব্যর্থ। সলিমুল্লাহ খানের লেখাপড়া যেদিন থেকে সে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি চেতনায় সরে এসছে, সেটা 18-19 সালের দিক থেকে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি, তখনই তো তার লেখাপড়া সব শেষ, তাই না? চেতনা তো অর্জন করতে হয়। সেই চেতনা এমন তো না যে মানে ওই যুক্তিটা তো ওইখানেই চলে যায়। সলিমুল্লাহ খান 13 সালে যেভাবে কথা বলতো, 19 সালে যখন তার বিপরীত কথা বলে, তখন মনে হয় না যে সলিমুল্লাহ খান, অর্থাৎ 2013 সালে তার সলিমুল্লাহ খানের বয়স কত? 2013 সালে সলিমুল্লাহ খানের বয়স 50-এর উপরে, 55 বছর। তো সেই সলিমুল্লাহ যদি 55 বছর বয়সের অর্জিত পড়াশোনা আর 5 বছর পরে বা 60 বছর বয়সে এসে যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, আর সেই সলিমুল্লাহ খান যখন খালিদ মুহিউদ্দিনকে বলে যে আওয়ামী লীগ ফিরে আসলে তার লেখাপড়া মিথ্যা হবে, সেটাও তো 5 বছর পরে অটোমেটিক মিথ্যা হবেই। কারণ সলিমুল্লাহ খানের 50 বছর পর্যন্ত বা 55 বছর পর্যন্ত তার যেসব লেখাপড়া ছিল, সেটা যে মিথ্যা হয়ে গেছে, সলিমুল্লাহ খান তো ওই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে মৌলবাদী চেতনায় আসার পরেই তো সেটা মিথ্যা হয়ে গেছে। তো সলিমুল্লাহ খানের কথা যেটা বলা যায় দুঃখের সাথে, যে 5 বছর 6 বছর পর পর এই ধরনের লোকজনের লেখাপড়া সব মিথ্যা হয়ে যায়। অর্থাৎ 5 বছর বা 6 বছর আগে ওরা যা বলেছিল, সেটা 5 বছর পরে আর সত্য থাকে না। একজন মেধাবী মানুষের জন্য আসলে এর চেয়ে মানে ট্র্যাজেডি আর কি হতে পারে? আসলে প্রকৃত শিক্ষা প্রকৃত চেতনার মাধ্যমে হয়। সলিমুল্লাহ খান অনেক মেধাবী হওয়া সত্ত্বেও উনি কিন্তু ওই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা যে শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বলে তো এটাকে আমি গুণগান করি না, এইটা দিয়েই যে মানব সভ্যতা এগিয়েছে, এটা দিয়েই যে সকল সিভিলাইজেশন এগিয়েছে, সেটার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলি। এই চেতনা যে ধারণ করতে পারে না, সে কখনো বুদ্ধিজীবী হতে পারে না। এটা বাংলাদেশের মানে স্বাধীন বাংলাদেশের পাকিস্তানি পন্থার দৌরাত্বের কারণে আমরা এইখান থেকে বের হয়ে আসতে পারিনি। 24-এ যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেই জঙ্গি উত্থানে আমাদেরকে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের আসল শত্রু হলো
আপনার যে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সত্যিকারের অর্থনৈতিক এবং আপনার রাজনৈতিক পরাজয় হয়নি। তাদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা স্বাধীন বাংলাদেশে বেড়েছে, যার কারণে এই সলিমুল্লাহ খানদের মতো মানুষ তৈরি হয়েছে, যাদের অনেক পোটেনশিয়াল ছিল, যেটা তারা ভুল পথে এবং যুক্তিহীন চিন্তা করার কারণে কাজে লাগাতে পারলো না। 24-এ শুধু জঙ্গি উত্থান হয়নি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটা বড় ধরনের ধাক্কা ছিল, এটা যেমন সত্য, সেই ধাক্কা আমরা সামলে উঠেছি। কিন্তু সলিমুল্লাহ খানরা যে ধাক্কা খেয়ে গেছে, অর্থাৎ 24-এর জঙ্গি উত্থানের যে পতন, তার পতনের সাথে সাথে সলিমুল্লাহ খানের বুদ্ধিজীবী তারও পতন হয়ে গেছে। এটা দেখার জন্য হয়তো আরো 2-1 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে।